অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান ও প্রথম কাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোট করতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর সরকারের দ্বিতীয় কাজ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা। বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বন্ধ করে দেয়া হয় দর্শনার্থীদের প্রবেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারা, ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে আয়োজনে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিং করেন প্রেস সচিব। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এর ছাড়া আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। এক বছরের সরকারের কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রেস সচিব বলেন, এ পর্যন্ত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ২৪৭টি। এ সময় ৫৬টি অধ্যাদেশ দিয়েছে সরকার। মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটে ৮ই আগস্ট ২০২৪ থেকে ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত ৩১৫টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে ৭৮.৪১। এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করা শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয় বৈঠকে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ২০২৬-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আখতার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এদিকে আরপি ও সংশোধন সহ কয়েকটি বিষয়ের সিদ্ধান্তে পৌঁছতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে নির্বাচন আয়োজনের চিঠি দেওয়া হয়। এতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা বলা হয়। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করার কথা জানানো হয়। এরই অংশ হিসেবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপি ও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয় সিদ্ধান্তে পৌঁছতে সিইসির সভাপতিত্বে নবম কমিশন সভা চলছে ইসি সচিবালয়ে। ২০২৬-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আখতার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এদিকে আরপি ও সংশোধন সহ কয়েকটি বিষয়ের সিদ্ধান্তে পৌঁছতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ানুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেদওয়ানুল, ইসির সভা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সামিয়া, আপনি যেমনটি বলছিলেন যে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনের বৈঠক চলছে। আমরা দেখতে পেলাম ১ মিনিট আগেই এখান থেকে কমিশন দ্বিতীয়বারের মতো বিরতি নিলেন এই প্রোগ্রামে এবং এখন থেকে ১৫ মিনিট পরে কিন্তু বৈঠকটি আবার শুরু হবে। আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে গুরুত্বপূর্ণ যেহেতু অনেকগুলো বিষয়, বিশেষ করে আরপিও সংশোধন এবং নির্বাচনের যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে এবং প্রার্থীরা অংশগ্রহণ করছে তাদের আচরণ বিধি সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হচ্ছে। এজন্য তাদের হাতে সময়ও লাগছে পর্যালোচনা করতে। আরেকটি বিষয় যেটি আমরা এখানে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে ইসির সামনে এখন একটি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের রাজনৈতিক দলগুলোর পক্ষ
থেকে যে দাবি করা হয়েছিল সেটি আসলে কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আলাপ আলোচনা করা হচ্ছে এবং আইন সংশোধন সহ যাবতীয় প্রস্তুতির বিষয়গুলো কিন্তু তারা নিচ্ছেন। তো আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার ওখান থেকে কার্যালয় থেকে যে চিঠিটি দেওয়া হয়েছিল সেই চিঠিতেও কিন্তু বলা আছে যে এই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ইসিকে গুরুত্ব দেওয়ার জন্য। তো সেই বিষয়গুলোকে সামনে রেখেই সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। এখান থেকে বের হওয়ার পরে যে ব্রিফ হবে সেখান থেকে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই রেদওয়ানুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শেখ হাসিনার দুঃশাসন হটাতে যুগপৎ আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে স্বচ্ছতা আসবে দেশে, কমে যাবে ষড়যন্ত্র। দেশের চলমান পরিস্থিতি এবং নির্বাচন বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ভূমিকায় সন্তুষ্ট বিএনপি। আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই সেই ভাবনা আমাদেরও আছে। আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই, করা উচিত। এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী। এই সময় তিনি জানান, মাসুমা বেগমের ছেলে আব্দুল্লাহ লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারবো, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান হবে। কক্সবাজার সফর নিয়ে এনসিপি নেতারা লুকোচুরি করায় দেশের মানুষের মনে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, সভা করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন, সেটা আপনারা মিডিয়াকে বলেন, তাহলে তার কোনো প্রশ্ন আসে না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। গেরিলা প্রশিক্ষণ নয়, বরং স্বামীর সাথে রাজধানী বসুন্ধরার কেবি কনভেনশন হলে দাওয়াতে যাওয়ার দাবি করেছেন সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, পুলিশ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে জাফরিনই প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেন। সেখানকার সিসিটিভি ক্যামেরা বন্ধের ব্যবস্থাও করেন জাফরিন। শুনানি শেষে জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 8 জুলাই বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। এ ঘটনায় রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দেয়। পরে সেনা হেফাজতে নেওয়া হয় সাদিকুলকে, আর জাফরিনকে বুধবার রাতে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার হাজির করা হয় আদালতে। শুনানি শেষে 5 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফায়াতুল্লাহ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সকল তথ্য উপাত্ত মুছে ফেলা হয়। কোন দেশের এজেন্সিগুলো তাকে অর্থ যোগান দিয়েছিল, কারা কারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই তথ্য জানার জন্য আয়ুষ সাহেব ওনাদেরকে 5 দিন আর একজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি পক্ষের আইনজীবী বলেন, কোনো ধরনের প্রশিক্ষণের জন্য না গেলেও ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা আদালতকে জানান সুমাইয়া জাফরিন। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন, এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না, এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য উপাত্ত দিতে পারেন না, উনি বলতে পারেন না। এদিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়ার কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। ওই ঘটনায় এ পর্যন্ত 28 জনকে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে বাংলাদেশের পণ্যে কার্যকর হচ্ছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক। চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে মার্কিন নতুন বাণিজ্য নীতি। তাই বাড়তি শুল্ক এড়াতে বন্দরে ভিড় পড়েছে পণ্য জাহাজীকরণে।
এদিকে গবেষকরা বলছেন এয়ারক্রাফট, সয়াবিন, গমসহ বেশ কিছু পণ্য কেনার শর্তে বাংলাদেশ যে শুল্ক কমাতে পারল তার বিপরীতে এখন বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন ও বাড়তি অর্থ ব্যয়ের চাপ মোকাবেলা করতে হবে সরকারকে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। এই পণ্যের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। এই বাজারের সবচেয়ে বড় প্রতিযোগী চীন, ভিয়েতনাম, ভারতের তুলনায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এখন পর্যন্ত। হোয়াইট হাউস থেকে গত 31 জুলাই জারি করা হয়েছে নির্বাহী আদেশ। সে অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে। এর আগে পাঠানো চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না। তাই চট্টগ্রাম বন্দরে চাপ বেড়েছে পণ্য পাঠানোয়। আমেরিকাতে শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে অগাস্ট মাসের 7 তারিখ থেকে, সে কারণে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের যে চাপ সেটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এদিকে বাড়তি 35% থেকে কমিয়ে 20% শুল্ক নামিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে গম, সয়াবিন, তুলার মতো পণ্য রয়েছে, যা আগে বিশ্বের অন্যান্য দেশ থেকে কিনতো বাংলাদেশ। প্রাইভেট সেক্টর যদি সয়াবিন ব্রাজিল থেকে না কিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়, তাহলে প্রশ্ন আসে যে আগে সে ব্রাজিল থেকে কেন কিনতো? তার মানে হলো যে সেখানে ব্রাজিলে সে হয়তো কম পেত, কম দামে পেত, এখন বেশি দামে এখানে কিনতে হবে। তাহলে সে তখন সরকারকে বলবে যে হ্যাঁ, আমি আমাদের দেশের সুবিধার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বেশি কিনবো, কিন্তু বাড়তি যে দামটা আছে এটা আমাকে একটা সহায়তা করতে হবে। তো এইগুলোর কিন্তু ইকোনমিক কস্টও আছে। দ্বিপাক্ষিক সম্পর্ক একটা, আরেকটা হলো যে এটার ইকোনমিক কস্ট। গবেষকরা বলছেন ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক পণ্য বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জুনের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। গেল মাসে মূল্যস্ফীতি 8.48% থেকে জুলাইয়ে 0.07% বেড়ে হয়েছে 8.55%। একই সময় বেড়েছে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে জুনের তুলনায় খুবই সামান্য বেড়েছে মজুরি হারও। মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণে দেখা যায় জুনে সাধারণ মূল্যস্ফীতি ছিল 8.48%, যা জুলাইয়ে বেড়ে হয় 8.55%। আর জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল 7.39%, যা জুলাইয়ে হয়েছে 7.56%। একই সময় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.37% থেকে বেড়ে হয়েছে 9.38%। বিবিএস এর তথ্য বলছে গ্রাম ও শহরের হিসাবেও বেড়েছে মূল্যস্ফীতি। একই সময়ে সামান্য বেড়েছে সাধারণ মজুরিও। জুনের সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল 8.18%, যা জুলাইয়ে হয়েছে 8.19%। তথ্য বলছে শিল্পে মজুরি সামান্য বাড়লেও পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কৃষি ও সেবা খাতে কমেছে মজুরির হার। দুদকের মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে দুদক। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ 2017 থেকে 2021 সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়টির বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত 18 জুন সাবেক 2 উপাচার্য কলিমুল্লাহ এবং একে নুরুন নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা ও ঠিকাদার এস.এম. গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমকে 10 বছর সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। তার আপিল আবেদনের চূড়ান্ত শুনানি করে বিচারপতি এ.এস.এম. আব্দুল মুবিন ও বিচারপতি জাবিদ হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম 2023 সালের 17 জুলাই এ মামলায় জি.কে. শামীমকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের শামীমের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে 8টি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি, 165 কোটি টাকার এফডিআর, 1,81,00,000 টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করে র্যাব। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে লক্ষ্মীপুর জেলায়।
সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাতে। এই এলাকার আমার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন এবং বর্তমান এবং সাবেক স্থানীয় যে জনপ্রতিনিধি তারা যুক্ত হয়েছেন আমার সাথে। আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনার এলাকার বর্তমান কি পরিস্থিতি আছে বা রাস্তাঘাটের ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছ থেকে। বটতলী থেকে দত্তপাড়া যে রাস্তাটা, এই রাস্তাটা টেন্ডার হওয়ার পরেও কাজ হচ্ছে না। এটার জন্য আমরা একটু দাবি জানাচ্ছি জেলা প্রশাসকের কাছে। জলাবদ্ধতা সংস্কারের জন্য আপনারা যারা জনপ্রতিনিধি কাজ করছেন বা আগে করেছেন, তো এখন এই ব্যাপারে আপনি সরকারের সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছেন, কি বলছেন তারা? আমাদের রাস্তাঘাটের যে পর্যায়ে উন্নয়ন হওয়ার কথা সে পর্যায়ে উন্নয়ন হয় নাই। অপরদিকে জলাবদ্ধতা আছে। জলাবদ্ধতার কারণ হলো যে সমস্ত খাল বিলগুলো আছে, এই খাল বিলগুলোর উপরে কিছু স্থাপনা আছে, অবৈধ স্থাপনা। এই স্থাপনাগুলোর কারণে পানি নিষ্কাশন সেইভাবে হচ্ছে না। আচ্ছা, আমরা এখন তরুণ প্রজন্ম আছে আমাদের সাথে, তো আমরা বলবো যে এলাকার পড়াশোনা লক্ষ্মীপুর জেলা অন্যান্য অনেক জেলা থেকে অনেকটাই পিছিয়ে আছে। সেক্ষেত্রে আপনারা যারা তরুণ, সামনে কর্মসংস্থান ব্যাপারে এবং নতুন বাংলাদেশের যে আমরা কথা শুনছি সেই বাংলাদেশে অবদান রাখার ব্যাপারে আপনারা কিভাবে কাজ করতে পারেন বলে মনে করছেন? আমাদের এখানে কলেজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে দেখা গেছে শিক্ষকের অভাব এবং ম্যানেজিং যে কমিটি ওইটা এখন পর্যন্ত ঠিকমতো হয়েছে কি না আসলে এসব বিষয় আমরা বলতে পারি না। তো আরেকটা বিষয় হচ্ছে দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়াটা হচ্ছে দত্তপাড়া বাজার কেন্দ্রিক। এখন বাজারের উন্নয়ন আসলে ওইভাবে হচ্ছে না। লক্ষ্মীপুর এবং নোয়াখালী সীমান্ত এলাকা, এখানে মাঝে মধ্যে অপহরণ এবং কিশোর গ্যাংয়ের উৎপাতের কথা শুনছি। এ ব্যাপারে আপনারা যারা স্থানীয় আছেন, গ্রামবাসী আছেন, কিছু বলবেন এ ব্যাপারে? অনেক কিশোর গ্যাং এই বাজারও অনেক আড্ডা দিচ্ছে, অনেক অপকর্ম করছে। আলহামদুলিল্লাহ আমরা বর্তমান লক্ষ্মীপুর প্রশাসনের কাছে যে একটা সুব্যবস্থা চাইছে, যারা নতুন করে আবার জন্ম নিচ্ছে ওদেরও যেন ব্যবস্থাপনা নেয়, তাহলে অন্তত দত্তপাড়াবাসী শান্তিমতো থাকতে পারবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে এখানকার রাস্তা সংস্কারের কথা, এখানকার জলাবদ্ধতার কথা, সেটি নিরসন করতে হবে। কিশোর গ্যাংয়ের উৎপাত আছে মাদকের সমস্যা। তো সব কিছু মিলে এখানকার যে জেলার যে অভিভাবক আছেন, জেলা প্রশাসক আছেন, তার কাছে আমরা জানতে চাইবো যে এই ব্যাপারে সমাধানের ব্যাপারে ওনারা কী কাজ করছেন এবং কতদিন লাগবে এই সমস্যা সমাধানের জন্য। তো ডিবিসি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আমরা আছি। আগামী রবিবার থেকে অন্য কোনো জেলায় যাব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।